যদি সাউন্ডের ইস্যু থাকে, নয়েজ থাকে, একটু আমাকে কাইন্ডলি জানায়েন। আর ক্লাসে একটু রেসপন্স করার ট্রাই করেন। আই হোপ তাহলে বুঝতে ইজি হবে আমাদের সবার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। এই ক্রিপ্টোগ্রাফির মেইনলি আজকে আমরা কনসেপ্ট বুঝবো, মানে ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি। আমি জানি আপনারা অনেকেই ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে জানেন, কারণ আপনাদের নেটওয়ার্ক সিকিউরিটি কোর্স থাকার কথা। যেহেতু সিএসসি স্টুডেন্ট, আপনাদের নেটওয়ার্ক সিকিউরিটির কোর্স ছিল আই গেস, তাই না? তো যেহেতু ছিল, সো আপনাদের অনেক জিনিস রিলেটেবল মনে হবে। রিলেটেবল মনে হলে ভালো। আর যাদের বেসিক নাই, তাদের বেসিকটা হয়ে যাবে। আর আমরা কিছু টুলসও দেখবো, অনলাইন বেসড টুলস, যেগুলা দিয়ে হচ্ছে আমরা কিভাবে এগুলো সলভ করতে পারি। বা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, একটা সিনারিও দেখবো আমরা, যে ক্রিপ্টোগ্রাফি আসলে আমরা কেন শিখতেছি। এই কোর্সের মধ্যে নর্মালি আমরা তো ওইখানে জাস্ট অ্যালগোরিদম গুলা শিখি। কোর্স গুলাতে নর্মালি আমরা অ্যালগোরিদম শিখি, অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন শিখি, কোন অ্যালগোরিদম কিভাবে কাজ করে এটা আমরা জানি। আমরা অ্যালগোরিদম ডিটেইলে যাব না, কোনো অ্যালগোরিদম নিয়ে আমরা কথা বলবো না, আমরা কনসেপচুয়াল কথা বলবো আজকে। আর কিছু টুকটাক জিনিস দেখার ট্রাই করব। তো শুরু করা যাক। তো ইন্ট্রোডাকশন যদি বলি ক্রিপ্টোগ্রাফির, এখানে হচ্ছে আপনারা ডেফিনেশন দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে একটা সায়েন্স। এটা সায়েন্সের পাশাপাশি বলা যায় এটা এক ধরনের আর্ট, যেটা হচ্ছে আমরা ইনফরমেশনকে সিকিউর রাখতে হেল্প করি। এখন ইনফরমেশনটা সিকিউর আমরা কিভাবে করি? আমরা এটাকে কনভার্ট করে দেই এমন একটা ফরম্যাটে যেটা সহজে রিড করা যায় না, বা আনরিডেবল ফরম্যাটে। এবং ওই আনরিডেবল ফরম্যাটটা শুধুমাত্র আমি যখন ডিক্রিপশন কি দিয়ে আবার ডিকোড করব বা ডিক্রিপশন করব, তখনই একমাত্র দেখতে পারবো। এবং এই আনরিডেবল ফরম্যাটটা আমরা কেন করে রাখি? যাতে আমরা আনঅথরাইজ আনঅথরাইজড অ্যাক্সেস থেকে এগুলাকে বাঁচাইতে পারি, মানে প্রোটেক্ট করতে পারি। এবং আমরা যখন এনক্রিপশন করতেছি তখন অলরেডি এটা আপনারা জানেন, যেহেতু নেটওয়ার্ক সিকিউরিটি কোর্স করে আসছেন, এটাকে বলা হয় সাইফার টেক্সট। আর যে প্রসেসটা দিয়ে আমরা হচ্ছে এনকোড করি বা হচ্ছে সাইফার টেক্সট তৈরি করি, এটাকে বলে এনক্রিপশন। এবং যে প্রসেসে আমরা হচ্ছে এটাকে আবার ডিকোড করি, এটাকে বলা হয় ডিক্রিপশন। আর এক্সাম্পল হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইফার টেক্সট আমি নিয়ে আসছি। আপনারা বলেন দেখি এটা কোন টেক্সট? কারণ কি কোনো আইডিয়া আছে এটা কোন ফরম্যাটে আছে? এক্সাম্পলে যে সাইফার টেক্সটটা আছে, না জানলে ইস্যু নাই, কোনো ইস্যু নাই। বাট কেউ যদি জেনে থাকেন আমাকে একটু রেসপন্স করেন। ও, না, এটা হেক্সাডেসিমাল না। আর কেউ? জানি না ভাই। ওকে, নো ইস্যু। আমি স্ক্রিন এত সময় দেখতে পাচ্ছিলাম না আর কি, হয়তো আমার নেটের কারণে নাকি। এই যে এসে পড়েছে আবার, আপনি দেখতে পারবেন এখন। আচ্ছা, এইখানে আমাদের যে টেক্সটটা আছে এটা হচ্ছে আছে বেস 64। বেস 64 কিভাবে আমরা বুঝবো? আসলে এক্স্যাক্টলি খালি চোখে দেখে না এভাবে বোঝা খুব টাফ, সত্যি কথা বলতে। বাট যারা রেগুলার সিটিএফ করেন বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, তারা মোটামুটি দেখে বুঝতে পারে। নর্মালি বেস 64 এর সবচেয়ে যে চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি, ডাবল, দুইটা সমান সমান চিহ্ন থাকে। সবগুলোতে থাকতেই হবে জিনিসটা এমন না। বাট এই জিনিসটা যখন আমরা দেখি, প্লাস হচ্ছে যখন কম্বিনেশনটা থাকে বিভিন্ন ক্যারেক্টারের, অ্যালফাবেটিক ক্যারেক্টার এবং নাম্বারের, এবং সাথে দুটো সমান সমান চিহ্ন থাকে, তখন আমরা দেখে অনেকটা বুঝতে পারি বা ধারণা করতে পারি এটা বেস 64। আর এখানে আপনারা ক্রিপ্টোগ্রাফির যেই বেসিক ডায়াগ্রাম আছে এটা দেখতে পাচ্ছেন। শুরুতে আমার কাছে একটা প্লেন টেক্সট থাকে, এটা রিডেবল থাকে, আমরা খালি চোখে দেখে বুঝতে পারি এটার মানে। এটাকে আমরা এনক্রিপশন প্রসেসে সাইফার টেক্সটে রূপান্তর করি। আর হচ্ছে তখন এটা হয়ে যায় নন রিডেবল ফরম্যাট বা এনক্রিপ্টেড ডাটা। এরপরে যখন আমরা এটাকে আবার ডিক্রিপশন করি বা হচ্ছে আমার রিডেবল ফরম্যাটে নিয়ে আসি, তখন এটা হয়ে যায় আমাদের প্লেন টেক্সট, বা এটা হচ্ছে নন এনক্রিপ্টেড ডাটা। এতটুকু জিনিস মেবি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই বেস 64 নিয়ে আমরা একটু সামনেই কথা বলবো, এটাকে আমরা ডিকোড করেও দেখবো তখন। ওকে, আচ্ছা, আমরা তাহলে আগে বাড়াই। সিনারিও, এখন সিনারিও বলতে কি, আমি এখানে কিছু একবারে বাস্তব ভিত্তিক কিছু জিনিস আনার ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যে ক্রিপ্টোগ্রাফিটা আমাদের আসলে কেন দরকার। আমরা তো আসলে এনকোড ডিকোড
এনক্রিপশন ডিক্রিপশন এগুলা নিয়ে কথা বলি, জিনিসগুলো খুব ফ্যান্সি শোনা যায়, তাই না? আহ কথা হচ্ছে আমরা যখন একজন আরেকজনের কাছে ডাটা সেন্ড করি, আপনাদের একটু শুরু থেকে বলি, এই সাইফার টেক্সের ইয়াটা আসছে আপনার রোমান এম্পায়ার থেকে। তো ওরা আপনাদের জেনারেলের কাছে যখন পাঠাইতো ইয়াগুলা, তখন হচ্ছে ওরা এটাকে রূপান্তর করে দিত সাইফার টেক্সট। এসব ইতিহাস মেবি আপনারা জানেন, যেহেতু আপনারা কোর্স করেছেন। তো এই সব জিনিস আসলে এনক্রিপশন, আচ্ছা আপনারা জানেন না যেহেতু, তাহলে আমি বলতেছি। রোমান এম্পায়ারের একটা সম্রাট, জুলিয়াস সিজার মেবি ছিল নাম। উনি হচ্ছে কি করতো, ওনার যেই যুদ্ধের যেই আহ সাম মানে কি বলে সামরিক যেসব তথ্য থাকতো, ওইগুলো হচ্ছে জেনারেলদের কাছে পাঠাইতো। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমরা যারা জানি আগের দিনের যে মানে বার্তা ভাগ থাকতো, ওরা কিন্তু ঘোড়ায় চড়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গা, তাই না? এখন ধরে নেন শত্রুপক্ষের কেউ মাঝ রাস্তায় ওই ঘোড়া সরকার ধরে ফেললো, ধরে ফেলে তার কাছ থেকে জিনিসটা নিয়ে নিল বা হচ্ছে তাকে মেরে ফেললো। তখন যদি এক্সাক্ট প্ল্যানটা সে জেনে গেল, অপরপক্ষ জেনে গেল, তখন আলটিমেটলি যুদ্ধে তাহলে কে জিতবে? অপরপক্ষই তো জিতবে। কারণ কিভাবে অ্যাটাক হবে, কিভাবে কোন প্রসেসে যাবে, সবই কিন্তু তারা জেনে যাবে। তো সিজার কি করলো, এমন একটা প্রসেস বের করার ট্রাই করলো, যে হচ্ছে সে হচ্ছে প্রত্যেকটা লেটারকে 3 ডিজিট ও 4 ডিজিট করে আগায় দিল। যে হচ্ছে আপনার মনে করেন এটা হবে ই, এটাকে সে আগায় দিয়ে বানায় দিল এ। ঠিক আছে? এইভাবে অ্যালফাবেটিক প্রত্যেকটা ডিজিটের জন্য সে হচ্ছে রোটেশন করে দিল। তো মনে করেন এইভাবে এখন এই জিনিসটা করলে কি হলো, এই যে তার প্রসেসটা সে করলো, জেনারেল গুলা জানে যে হচ্ছে আচ্ছা আমাদের এনক্রিপশনটা এইভাবে হয়েছে যে আমাদের রাজা প্রত্যেকটা লেটারকে 4 ঘর করে বা 3 ঘর করে আগাই দিছে। এখন আমি যদি 4 ঘর বা 3 ঘর করে আমাদের লেটার গুলোকে পিছায় নিয়ে একটা একটা করে লিখে নেই, তাহলে কিন্তু আমি তথ্যটা পেয়ে যাব, আমার যুদ্ধের রণকৌশল কি হতে পারে, এই জিনিসগুলো আমি বুঝে যাব। এখন এইখানে সুবিধাটা কি, এখন মনে করেন শত্রুপক্ষ ধরে ফেললো, ধরে ফেলার পর শত্রুপক্ষ কি দেখবে, এখানে জাস্ট কিছু হিজিবিজি লেখা, তাই না? যেটা কোনো অর্থ নাই। বা সে অর্থটা যদি ডিকোডও করতে ট্রাই করে, এমন টাইম লেগে যাবে, যেটা অনেক সময় লেগে যাবে, তো যুদ্ধের ক্ষেত্রে তার কোনো ফায়দা এটা দিতে পারবে না। তো এই যে প্রসেসটা, এই সাইফার রূপান্তরের শুরুটা ওইভাবে আসছে আমাদের এখান থেকে। তো কাহিনীটা আপনারা মেবি বুঝতে পারছেন, তাই না? তো এখন এখন এই জিনিসটা খুব ফ্যান্সি, এই ক্রিপ্টোগ্রাফির জিনিসটা মনে করেন হচ্ছে আপনারা আপনার ফ্রেন্ডদেরকে বিভিন্ন টেক্সট পাঠাইতে পারেন, বা হইতে পারে আপনি অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টেশন পাঠাইতে পারেন আপনার বসের কাছে। এখন আপনার এই জিনিসগুলা যাতে আহ অন্য কেউ পড়তে না পারে, এগুলোর জন্য এনকোডেড দেওয়া হয়। আপনারা যারা জব করেন আপনারা মেবি জানেন, যত অফিসিয়াল ডকুমেন্টেশন আছে যেগুলো আর্থিক লেনদেনের সাথে জড়িত, এগুলো সবকিছু এনকোডেড অবস্থায় থাকে। কেউ যদি সরকারি জব করেন এই জিনিসটা আরো বেশি বুঝবেন। আর টেন্ডার বা হচ্ছে বড় আর্থিক লেনদেনের জিনিসগুলো ডকুমেন্টেড থাকে, এনকোডেড থাকে। তো যাতে বাইরের কারো হাতে এগুলা চলে গেলেও ওরা যাতে এটার তথ্যগুলা বের না করতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা ডাটা সিকিউরিটিটা বজায় রাখতে পারি। ক্রিপ্টোগ্রাফি আমাদের ডাটার যে আমরা ট্রায়াজ করে আসছিলাম না ফার্স্ট ক্লাসে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, আপনাদের কি মনে আছে? জি, সিআইএ। জি, মনে আছে। হ্যাঁ, সিআইএ। তো সিআই এর কনফিডেন্সিয়ালিটি এবং ইন্টিগ্রিটি এই দুইটাকে বজায় রাখতে অনেক সাহায্য করে। কনফিডেন্সিয়ালিটি কিভাবে সাহায্য করে, এখন মনে করেন অপরপক্ষের হাতে চলে গেল, কিন্তু সে যদি আমার ডাটাটা উদ্ধারই না করতে পারে, তাহলে তো লাভ নাই। তো আমার ডাটার কনফিডেন্সিয়ালিটিও বজায় থাকতেছে। আর সে যদি এটাকে চেঞ্জ না করতে পারে, সে পড়তেই যদি না পারে, সে চেঞ্জ কিভাবে করবে? তাহলে ইন্টিগ্রিটিটাও আমাদের বজায় থাকতেছে। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথেও যদি চিন্তা করি, আপনাদের মনে আছে যখন আমি হচ্ছে আপনাদের লিনাক্স বিসিস এর ক্লাস নিয়েছিলাম, আমি আমার পিসির হ্যাশ গুলা দেখাইছিলাম যে পাসওয়ার্ড হ্যাশ হয়ে আছিল। তখন আপনারা আস্ক করেছিলেন কেউ একজন যে পাসওয়ার্ড এত বড় কেন, তাই না? তখন আমি বলছিলাম যে পাসওয়ার্ড আসলে ভাইয়া বড় না, এটা এনক্রিপ্টেড হয়ে আছে। এটা আমরা আসলে যে কোনো ভাবে এটা এনক্রিপশন করতে পারি, নর্মালি হ্যাশ আকারে থাকে আমাদের পিসি গুলাতে। তো এই জন্য আমি ওইটাকে দেখতে পাওয়ার পরেও ওইটার অ্যাকচুয়াল মিনিং কি ছিল এটা আমি বুঝতে পারিনি। তো ক্রিপ্টোগ্রাফি ডিজিটাল সিগনেচার থেকে শুরু করে বিভিন্ন কনফিডেন্সিয়ালিটি থেকে শুরু করে
বিভিন্ন বা আমরা যে হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যারা পড়াশোনা করেছি, বা আমরা যারা ওয়েব সার্ভার কিভাবে কাজ বা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এসএসএল টিএলএস এগুলো কিভাবে কাজ করে জানি, এইচটিটিপি এবং এইচটিটিপি থেকে এইচটিটিপি এস ক্যান বেটার এটাও আমরা জানি, কারণ এইচটিটিপি এস এ আমার ডাটাগুলো এনক্রিপ্টেড থাকে। ঠিক আছে, তো সবকিছুর সাথে ক্রিপ্টোগ্রাফিটা খুবই রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা সিনারিওতে ফেরত আসি, অতি ডিটেইলে না যাই, কারণ আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু কভার করার ট্রাই করব। আচ্ছা, আমরা যখন একটা ইউজার হিসেবে লগ ইন করি, ঠিক আছে, এটা ফেসবুক হতে পারে বা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, আমরা কিন্তু জানি যে আমাদের আহ, যেই সেশনটা আছে ওইটা কুকি আকারে সেভ থাকে, তাই না? জি। এতে করে এতে করে কি করে, ওয়েব অ্যাপ্লিকেশন যখন দেখতেছে পরবর্তী আমার ব্রাউজারটাকে, সে বুঝতে পারে যে না, সে হচ্ছে এই ইউজার আমার জন্য, এবং আমাদের কিন্তু আবার বারবার লগ ইন করতে হয়, তাই না? তো আমাদের সিনারিওটা অনেকটা এরকমই। একটা ল্যাবে এখানে যদি আমরা দেখি, এইখানে আমরা আমাদের রিকোয়েস্টটা ক্যাপচার করে নিয়ে আসছি। এখানে আপনারা দেখেন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি, মানে আমরা আমাদের ইন্ডেক্স পেজে আছি, ওই ওয়েব অ্যাপ্লিকেশনের। এটা হচ্ছে তার হোস্ট ইউআরএল, আর এইখানে হচ্ছে আমাদের সেশন কুকিটা আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জেডব্লিউটি টোকেন। আপনারা যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আপনারা অবশ্যই জানেন যে আমরা এটা সেশন কুকি আকার রাখতে, এটা আপনার বিভিন্ন এনকোডেড কুকি আকার রাখতে পারি, বা জেডব্লিউটি টোকেন আকারে, এখন এখন জেডব্লিউটি টোকেন আকারে খুব বেশি চলে। আর জেডব্লিউটি টোকেন কিভাবে বাইপাস করতে হয় এটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো এইখানে আপনারা দেখেন, এইখানে যে কুকিটা আছে, এটাকে কি কোনোভাবে ম্যানিপুলেট করা যায় কি যায় না, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এটা হচ্ছে সিনারিওর জন্য। তো এখন আমি এখানে আরো একটা টুল ইনস্টল করেছিলাম বার্ব সুইটে, আপনাদের চিন্তা করার কারণ নাই, বার্ব সুইটের ক্লাসও আমরা সামনে নিব। বার্ব সুইট কিভাবে এক্স্যাক্টলি কাজ করে, কিভাবে ইনস্টল করতে হয় সবই দেখাবো। তো কুকির যাতে আমি ডিকোড করতে পারি, তো আচ্ছা, একটা জিনিস আপনাদের একটু আস্ক করি, একটু আগে আমরা যেই সেন্টেন্সটা দেখে আসছিলাম না এক্সাম্পল, এটার সাথে কি এটা মিলে না অনেকটা? জি মিলে। এই তো। এখন হ্যাঁ, এইটা আসলে আছে বেস 64। তো এখন এই জিনিসটা আপনারা দেখেন, তো আমি এটাকে একটু ডিকোড করার ট্রাই করলাম। যখন আমি এইখানে আমার ওই জেডব্লিউটি ডিকোডারটা ইউজ করছি, আপনারা সাথে সাথে দেখেন এই যে এতটুকু কিন্তু নীল কালার হয়ে আছে, তাই না? এতটুকু আমি, সরি, এতটুকু আমি হচ্ছে আপনার মার্ক করেছি, নীল হয়ে আছে, এবং এতটুকের যে অ্যাকচুয়াল ভ্যালু এটা আমি দেখতে পাচ্ছি। এখানে দেখেন, এখানে কি লেখা আছে, এটা হচ্ছে আমার সিলেক্টেড টেক্সট, এটা হচ্ছে আমার ডিকোডেড ফর্ম। ডিকোডেড ফর্মে এখানে আমাকে বলতেছে টাইপ এটা কি, জেডব্লিউটি, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি, তাই না? আর অ্যালগোরিদমটা কি ইউজ হয়েছে, এটা হচ্ছে RS-256। এখন কথা হচ্ছে, আমি যদি ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে না জানতাম, বা ক্রিপ্টোগ্রাফি জিনিসটা যদি আমার কাছে জানা না থাকতো, আমি কিন্তু এই জিনিসটা দেখে খুবই নর্মালি নিয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, একটা টোকেন দেওয়া হয়েছে আমাকে, নর্মালি একটা, আমি যে কোনো জায়গাতে ঢুকতে টোকেন লাগে, এটা হয়তো আমাকে ওই অনুযায়ী দিয়েছে। এখন ওইটাকে যে ম্যানুপুলেট করা যায় বা এটাকে যে রিড করা যায়, এই জিনিসটা আমি শিখলাম কোন প্রসেসের জন্য, ক্রিপ্টোগ্রাফির জন্য, তাই না? এখন যেহেতু আমি এটাকে রিড করতে পারতেছি, আমি এইটার আরেকটু ডিটেইলে যাব। তো এটার জন্য আমরা নেক্সট স্টেপে যদি যাই, দেখেন তখন আমি একটা অনলাইন টুলে চলে গেছি যেটার নাম হচ্ছে জেডব্লিউটি ডিবাগার। এখানে আমরা এটার ফুল ফর্মটা দেখব। দেখেন, এইখানে জেডব্লিউটি টোকেনের মেনলি তিনটা পার্ট থাকে, ঠিক আছে? একটা পার্ট হচ্ছে আমাদেরকে বলে, একটা পার্ট হচ্ছে আমাদেরকে বলে যে এইটা অ্যাকচুয়ালি কমে আছে, আরেকটা পার্ট আমাদেরকে বলে এর অ্যাকচুয়াল ভ্যালুটা, আর আরেকটা পার্ট আমাদেরকে এটার সিগনেচারটা বলে। ঠিক আছে, এগুলা নিয়ে আপনারা যদি এখন না বুঝেন কোনো সমস্যা নেই, জাস্ট দেখেন। তো এই পার্টটা দেখেন, এখানে আমি যে জিনিসটা ওইখানে দেখে আসছিলাম, যে টাইপ হচ্ছে জেডব্লিউটি, অ্যালগোরিদম হচ্ছে RS-256, ঠিক আছে? আর এই যে পার্টটুকু আছে, সেকেন্ড পার্ট আমার, যেটা আমার ভ্যালুটাকে নির্দেশ করে, এখানে কি বলতেছে,
আমার ইউজার নেমটা বলতেছে। আমি যখন অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন টেস্ট ইউজার নেম ইউজ করেছিলাম। তো এখানে কি বলতেছে, আমি কি হিসাবে ইউজার লগ ইন করেছি এখানে, একটু বলেন দেখি। টেক্সট আমার কথা কি শোনা যাচ্ছে? দেখা যায় না, একটু কম দেখা যায়। ক্লিয়ার না? লগ ইন টেস্ট আর কি, হ্যাঁ জাস্ট জেনারেটর। এবার এবার বোঝা যায়? এবার ক্লিয়ার। এবার একটু বলেন তাহলে যে আমি কি হিসেবে টাইপ লগ ইন করবো। JWD। হ্যালো? টেস্ট হিসেবে লগ ইন দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে আমি একটা টেস্ট ইউজার হিসাবে এখানে আমার ইউজার নেমটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এখন আপনারা যেহেতু জানেন যে আমি একজন নর্মাল ইউজার হিসেবে যখন লগ ইন করি, আমি কিন্তু অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস নিতে পারবো না, তাই না? জি। তো এখন আমি আপনাদের কারো মাইক মেবি ওপেন আছে, ওইটা একটু স্টপ করেন। যেটা বলতেছিলাম, তো এইটাকে যদি আমি অ্যাডমিন বানাইতে পারি কোনো কোনো রকমে, তাহলে কিন্তু আমি ট্রাই করে দেখতে পারি যে আমি অ্যাডমিন ইউজার হতে পারি কিনা, কারণ আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু এইভাবেই টেস্ট করছে যে এইখানে কি বলতেছে। আমার যেহেতু ভ্যালুটা পাস হচ্ছে ডাইরেক্ট প্লেইন টেক্সটটাকে জাস্ট একটা লেয়ারে এনকোডিং করে, তো আমি কিন্তু এটার ফায়দাটা নেওয়ার চেষ্টা করতেই পারি, তাই না? তো নেক্সটে আমি কি করলাম, আমি একটা টুল ইউজ করলাম যেটার নাম হচ্ছে JWT টুল। এটা দিয়ে আপনি দেখেন আমি কি করেছি। এটা জাস্ট একটা পাইথন স্ক্রিপ্ট ছিল এর আন্ডারে। আমি পুরা টোকেনটাকে কপি করেছি, ঠিক আছে? কপি করে এখানে আবার আমার এনক্রিপশনের আরেকটা প্রসেস আছে, আপনারা দেখবেন পাবলিক কি প্রাইভেট কির একটা ফ্যাক্ট থাকে। তো আমি ওই অ্যাপ্লিকেশনের পাবলিক কিটা পেয়ে গেছিলাম পাবলিক ডট পিইএম ফোল্ডারে। পাবলিক কিটা আমি নিয়ে নিয়েছিলাম। পাবলিক কিটা আমি নিয়ে আমি এখানে ওকে কি বলেছি, আমি এখানে কি হিসাবে লগ ইন করতে চাই, অ্যাজ এ অ্যাডমিন হিসাবে লগ ইন করতে চাই, এবং এই টুল ইউজ করে আমি অ্যাডমিনের জন্য যে কুকিটা লাগতো এই কুকিটা বানাইছি, ঠিক আছে? যে অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করতাম আমি, তখন ওই টেস্ট এর জায়গায় অ্যাডমিন থাকলে যে কুকিটা আমার থাকতো, সেম সিগনেচার ইউজ করে আমি এই টুলটা ইউজ করে এই কুকিটা বানাইছি, ঠিক আছে? বানানোর পরে পরবর্তী, আচ্ছা আপনাদের যদি দেখতে ইয়ে হয় আমি একটু জুম করি, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি কি করলাম, এর পরবর্তীতে আমি হচ্ছে এইটাকে রিপ্লেস করে দিলাম। এই যে ভ্যালুটা আমার, যে লগ ইন কি ছিল, টেস্ট ছিল, এটাকে আমি রিপ্লেস করে এখন কি বানাই দিলাম, অ্যাডমিন, ঠিক আছে? জি। এরপরে আমি এটাকে সেন্ড করে দিলাম বার্বসুইট থেকে। বার্বসুইট সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন আমি একটু বলি। বার্বসুইট হচ্ছে আমাদের রিকোয়েস্টটা ক্যাপচার করতে পারে, ইন্টারসেপ্ট হ্যাঁ, করতে আমার পারে। একটা প্রশ্ন ছিল এখানে। আচ্ছা, রিপ্লেসটা আমরা এখানে যেভাবে করেছি, রিপ্লেসটা কিভাবে করেছি একটু kindly- রিপ্লেসটা কিভাবে করেছি একটু আমি বলি। আমরা কি করেছি, আমাদের যখন রিকোয়েস্টটা যায়, ঠিক আছে, ব্রাউজার থেকে ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে, আমরা তখন এটাকে বার্ব সুইট দিয়ে, যে টুলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে এই যে রিকোয়েস্টটাকে আমরা ক্যাপচার করেছি, ঠিক আছে, প্রক্সি সেটিংস থেকে। দেন আমি এটাকে রিপিটারে পাঠিয়ে দিয়েছি যাতে আমি এটা নিয়ে কাজ করতে পারি। আর এই কুকি যে ভ্যালুটা, এটা আমি জেনারেট করেছি জিডব্লিউটি টুলস দিয়ে, যেটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম। এই কুকিটা যখন আমার নতুন কুকিটা আসছে, তখন আমি নতুন কুকিটা জাস্ট এখান থেকে কাট করেছি আর পেস্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এখন যখন আমি এটাকে সেন্ড করলাম, দেখেন এখানে কি বলেছে, ইউ আর কারেন্টলি লগড ইন অ্যাজ অ্যাডমিন, এবং অ্যাডমিনের যে কিটা আছে আমি ওইখান থেকে কিন্তু পেয়ে গেছি, যে এটা শুরুতে কিন্তু ছিল না। তো এইভাবে আমি কিন্তু পুরো অ্যাডমিন প্যানেল যেটা বা অ্যাডমিন অ্যাকাউন্টটা, এটাকে পুরোটাকে বাইপাস করে একটা নর্মাল ইউজার থেকে অ্যাডমিন ইউজার হয়ে যেতে পারছি। তো
তো এখন যে ট্রিকটা ছিল, এই ট্রিকটা কিন্তু খুবই বেসিক ট্রিক ছিল। জাস্ট আমি কি করেছি, ইউজার নেমটা চেঞ্জ করে বা ইউজারের যে আমার ইয়ারটা টাইপটা ছিল ওইটা চেঞ্জ করে আমি নর্মাল ইউজার থেকে জাস্ট অ্যাডমিন বানিয়ে দিয়েছি, তাই না? বাট এই পুরা প্রসেসটা আমাকে বুঝতে সাহায্য করেছে কোন নলেজটা, এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, আমি যদি নাই জানতাম যে বিভিন্ন রকমের সাইফার টেক্সট হয়, এগুলাকে এভাবে এনকোড করা যায় বা এনক্রিপশন করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা আমি খাটাইতে পারতাম না। তো আপনারা কি বুঝতে পারছেন যে ক্রিপ্টোগ্রাফিটা আমরা আসলে কেন ইউজ করব বা আমাদের কেন জানাটা দরকার? জি, বুঝতে পেরেছি। আমরা যখন আহ, সামনে বিভিন্ন রকমের টুল নিয়ে কাজ করব বা হচ্ছে আপনার কুকি ম্যানিপুলেশন বা হচ্ছে ইনজেকশনের ট্রাই করব, তখন এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। আপনারা দেখতে পারবেন বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারতেছেন। তো তখন যদি আপনারা এগুলোকে ডিকোড করার প্রসেসটা জানেন, তখন আপনাদের কাছে এগুলো সবকিছু রিডেবল মনে হবে। যেমন এই জিনিসটা আমার কাছে হিজিবিজি মনে হচ্ছিল, বাকি সব যেহেতু রিডেবল আছে, এখন এই জিনিসটা কিন্তু আমার কাছে আপনার কাছে রিডেবল। তো ক্রিপ্টোগ্রাফি এগুলো ছাড়াও আমাদের প্রচুর জিনিসে কাজে লাগে। তো আমরা অত ডিপে যাব না, আমরা শুরু করে দিই তাহলে। যে আমাদের কমন ক্রিপ্টোগ্রাফির যে টার্মস গুলো আছে, এটা নিয়ে অলরেডি আপনাদের সাথে আমি আলোচনা করেছি। এনক্রিপশন জিনিসটা কি, মানে প্লেন টেক্সটটাকে আনরিডেবল সাইফার টেক্সে কনভার্সনের যে প্রসেসটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এনক্রিপশন। ডিক্রিপশন প্রসেসটা কি, এই প্রসেসটাকে বা হচ্ছে আমাদের যে সাইফার টেক্সটটা অলরেডি হয়ে গেছে, এটাকে প্লেন টেক্সটে ব্যাক করানোর যে আমাদের প্রসেসটা, এটা হচ্ছে আমাদের ডিক্রিপশন। অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম হচ্ছে সেট অফ রুল বা ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্ম বা ফর্মুলা যেটা ইউজ করে আমরা এই সিকিউর ট্রানজাকশন গুলা করতে পারি। সাইফার টেক্সটটা কি, সাইবার টেক্সট সাইফার টেক্সটটা হচ্ছে যে হচ্ছে এনক্রিপ্টেড যে আমার ডাটাটা আছে বা এনক্রিপশন প্রসেসের পরে আমার যে ভ্যালুটা আমার আছে, যেটা হিউম্যান রিডেবল ফরম্যাটে নাই, ওই জিনিসটা হচ্ছে আমার সাইফার টেক্সট। আর প্লেন টেক্সট সম্পর্কে জানেন আপনারা অলরেডি, আমার মেইন যেই ডাটাটা ছিল বা আমার শুরুতে যে ইয়েটা ছিল, ডাটাটা ছিল একবারে হিউম্যান রিডেবল ফরম্যাটে, যেটাকে আপনি আমি খালি চোখে পড়তে পারি, এটাকে বলা হয় প্লেন টেক্সট। আর হ্যাশ ফাংশন হচ্ছে, এটা এমন একটা প্রসেস যে আমরা ডাটাকে ফিক্সড সাইজ স্ট্রিং এ বা ক্যারেক্টারে কনভার্ট করতে পারি, এবং এটা ওয়ান ওয়ে ফাংশন। আমরা যেমন এনক্রিপশন যেই সাইফার টেক্সটটা আছে এটাকে আবার ডিক্রিপশন করতে পারি, হ্যাশ ফাংশনটাকে আমরা কোনোদিন এটাকে আবার রিভার্স ডিক্রিপশন করতে পারি না, এটা ইম্পসিবল জিনিস। কিন্তু হ্যাশ গুলো আমরা আসলে কিভাবে ডিকোড করি, এটা আসলে আমরা ডিকোড করি না, আমরা হচ্ছে বিভিন্ন টুল বা বিভিন্ন প্রসেস ইউজ করে ওয়ার্ড লিস্ট ইউজ করি। ওইখানে ওয়ার্ড লিস্ট ইউজ করার সময় আমরা মনে করেন আমার নাম মাইন, মাইনের একটা হ্যাশ আছে, এই হ্যাশটাকে ভেঙে আমি কোনোদিন মাইন ফেরত আনতে পারবো না। বাট আমি যখন একটা ওয়ার্ড লিস্ট ইউজ করলাম, এর মধ্যে মাইন আছে, কামাল আছে, শরীফ আছে, তখন এই আমার টুলটা করতেছে কি, বা আমার এই আহ, বিভিন্ন যে ইয়েগুলো আছে, সিস্টেম গুলো আছে, এগুলো করতেছে কি, মাইনকে হ্যাশে কনভার্ট করতেছে, জামালকে হ্যাশে কনভার্ট করতেছে, শরীফকে হ্যাশে কনভার্ট করে তখন ওই হ্যাশ ভ্যালুর সাথে সে ম্যাচ করায় দেখতেছে, আচ্ছা আমার কি ভ্যালুটা ম্যাচ করতেছে, যদি ম্যাচ করে তাহলে এটার অ্যান্সার হচ্ছে এই। এইভাবে কাজ করে। হ্যাশ ফাংশন যে সামনে আছে আমরা দেখবো। তো এখানে টাইপ অফ ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে যদি আমরা দেখি, তিনটা টাইপ বলা যায়, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, আর হচ্ছে আপনার হ্যাশ ফাংশন। তো হ্যাশ ফাংশন নিয়ে অলরেডি আমি টুকটাক বলে আসছি, অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক সম্পর্ক সামনে বলবো। আহ চলেন সামনে আগাই। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা ক্রিপ্টোগ্রাফি প্রসেস যেখানে আমরা এনক্রিপশন এবং ডিক্রিপশনের ক্ষেত্রে সেম কি ইউজ করে থাকি বা সেম প্রসেসটা ইউজ করে থাকি। মনে করেন আমি এনক্রিপশন করার জন্য যদি এবিসিডি ইউজ করে থাকি, ডিক্রিপশন করার জন্য আমি এবিসিডি ইউজ করে থাকবো। এটা খুব কাজের একটা জিনিস। কেন কাজের একটা জিনিস, আমাদের যখন লার্জ পরিমাণ ডাটা থাকে, তো আমাদের সময় কম প্রয়োজন। আপনারা জানেন ডাটা পরিমাণ যদি বেশি হয়, তাহলে টাইমটা এখানে খুব বড় একটা ইস্যু হয়ে যায়। তো এই টাইমের ফ্যাক্টরে আমার সিমেট্রিক এনক্রিপশনটা কাজে লাগে। বাট এটা একটু উইক অ্যাসিমেট্রিকের অ্যাসিমেট্রিকের তুলনায়। কারণ কি, যেহেতু আপনার কি তো একটা ইউজ হচ্ছে, তাইলে কেউ যদি প্রসেসটা জানে বা কিটা জানে, তাহলে কিন্তু সেটাকে ডিকোড করে ফেলতে পারবে।
তো চলেন এখানে আমাদের আরেকটা সাইফার টেক্সট আছে, এটাকে আমরা কনভার্ট করে দেখি কি কিছু পাওয়া যায় নাকি। আচ্ছা, এইটাকে কি চিনা চিনা লাগতেছে আপনাদের, বা এটাকে আপনারা ধরতে পারতেছেন এটা কোন টেক্সট হইতে পারে? বেস হইতে হবে জিনিসটা এমন না, বা এটা কোন সাইফার হতে পারে। হ্যাঁ, বাট এটা নামটা কি আপনারা বুঝতে পারতেছেন এটা কোন সাইফার হতে পারে? হ্যাঁ, তো আপনি ভালো ধরতে পারছেন। এবং এই সাইফারটার আসলেই নাম সিজার সাইফার। ঠিক আছে, এটাকে যদি আমরা ডিকোড করি, আপনাদের সামনেই করি, তাহলে দেখতে পারবেন। এটাকে ডিকোড করার জন্য আমরা একটা টুল ইউজ করব, যেটার নাম হচ্ছে মানে ওয়েব বেস টুল। ওকে, তাহলে এখানে আমি এখন আমার প্রসেসটা সিলেক্ট করব। যেহেতু আমি অলরেডি জানি এটা সিজার সাইফার, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব যে এটা সিজার সাইফার। কারণ এখানে বুঝতেই পারতেছি আমি যে এখানে অ্যালফাবেটিক মানে হচ্ছে অ্যালফাবেট সামনে পিছনে করা আছে, বা আমার মনে হচ্ছে। আমি এটাকে একটু সামনে পিছনে করার ট্রাই করি একটা একটা করে। এই জিনিসটা কি রিডেবল মনে হচ্ছে? এখন আপনারা দেখেন, এই যে টেক্সটটা, মানে আমার পাসওয়ার্ড হচ্ছে কি রাসপুটিন, এই জিনিসটাকে আমি এই জিনিসটা জাস্ট কনভার্ট করে দিয়েছিলাম। এই জিনিসটা একেবারে আমাদের কাছে রিডেবল লাগতেছিল না, বাট এই জিনিসটা আমাদের কাছে টোটাল রিডেবল। তো এই হচ্ছে আমার এনক্রিপশনের বা মেইন কাজটাই হচ্ছে এটা, যে আমরা একটা প্লেন টেক্সটকে এমন ভাবে রূপান্তর করে দিব যেটা অন্য সবার কাছে আলাদা হয়ে যাবে। এখন মনে করেন এখানে রাসেল আছে, রাসেল যদি হচ্ছে আমাদের মনে করেন নাইম ভাইয়ের কাছে একটা মেসেজ পাঠাইতে চায়, সে অন্য কারো মানে অন্য কারো কাছে জানতে দিবে না যে এটার প্রসেসটা কি বা এটার ইনফরমেশনটা কি, তখন ইজিলি কিন্তু এইভাবে মেসেজটা পাঠাইতে পারে, তাই না? বাকি সবাই যদি না জানে কোন সাইফার ইউজ করেছে বা কি প্রসেসে। এবং দেখেন এখানে কিন্তু 13টা শিফট করার পরে এই জিনিসটা আসছে। এখন যদি আমি এই জিনিসটা না জানতাম, আমার কিন্তু সারাদিন লেগে যেতে পারতো, তাই না? আমি যদি এটা ম্যানুয়ালি করতাম, একটা একটা করে চেঞ্জ করার পর আমার হচ্ছে না, দেন আরেকটা চেঞ্জ করতেছি, হচ্ছে না। আচ্ছা, এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখন আপনি এজ এ বিগিনার, আপনি তো জানবেন না এটা কি সাইফার, তাই না? জানাটা কি নর্মাল? তো এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় এই জিনিসটা আমরা দেখবো। আমরা যদি গুগলে সার্চ করি সাইফার আইডেন্টিফায়ার, আপনারা অনেক টুল দেখতে পারবেন এখানে। ঠিক আছে, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ডিকোড। এইখানে আপনারা দিতে পারবেন। দেখেন এখানে আমি জাস্ট কপি করে পেস্ট করলাম, অ্যানালাইজে চাপ দিলাম। উম, তাহলে আমরা এটা ইউজ করে দেখি। আমরা এটাকে ডিক্রিপ্ট করি, পাওয়া গেছে। এখন ওইটাকে আমরা সরি, ওইটাকে আমরা √13ও বলতে পারি, মানে রোটেশন হচ্ছে 13 বার। ঠিক আছে, তো এখন মনে করেন এই যে প্রসেসটা বা এই যে টুলটা আপনারা দেখছেন, এই টুলটা ইউজ করে কি আপনারা বিভিন্ন সাইফার কোন প্রসেসে আছে এটা কি আপনারা বুঝতে পারবেন বা ডিকোড করতে পারবেন? দেখেন এইখানে হচ্ছে ওরা কিন্তু আমাকে এই যে মার্ক করে বলে দিচ্ছে কোনটা কত পার্সেন্ট হওয়ার চান্স আছে, তাই না?
যেমন এইটার অল্প কিছু পার্সেন্ট, এটার আরো কিছু পার্সেন্ট, এটার একবারেই খুবই অল্প মনে হচ্ছে তার, আর এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি। তো যে জিনিসটা সবচেয়ে বেশি আসবে ওই জিনিসটা আমরা ট্রাই করে দেখবো। হতে পারে এটা অ্যান্সার নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ গুলো ট্রাই করবো। তাহলে চলেন আমরা এখন শুরুর পেজে ফেরত যাই, যেখানে আমরা একটা মেসেজ দেখেছিলাম। এটা ছিল আমাদের মেসেজ, তাই না? এখন আমরা অলরেডি কয়টা টুল সম্পর্কে জানলাম, অনলাইন টুল? একটু রেসপন্স করেন প্লিজ। দুইটা। তিনটা স্যার, দুই তিনটা। তিনটা কিভাবে? আপাতত দুইটাই তো নাকি? হ্যাঁ, দুইটা দুইটা। ওকে, এখন আমরা আরেকটা টুলস তাইলে দেখি। আমরা ওই এই সেম জিনিসটাই ওইগুলা দিয়েও করতে পারতাম, বাট আমরা যেহেতু জানবো, তো আমরা এখানে নতুন একটা জিনিসের সাথে পরিচয় হবো, যেটার নাম হচ্ছে সাইবার শেফ। খুবই কাজের, আমার অন্যতম আরেকটা পছন্দের জিনিস। আমি নর্মালি ডিকোড আর সাইবার শেফ এই দুইটাকে ইউজ করে থাকি। দেখেন, এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আপনাদের কি বলছিলাম, এটা কি হইতে পারে? বেস 64। দেখেন এখানে কিন্তু আছে বেস 64। আমি এটাকে এখানে টান দিয়ে নিয়ে আসলাম। তাহলে এটা কি দাঁড়ালো? এটার ডিকোডেড ফর্মটা ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো ক্লাস। তাহলে দেখেন, এই যে লাইনটা ছিল এটাকে কি সুন্দর সে ডিকোড করে ফেললো। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, যেহেতু এই জিনিসটা আমি আপনাদেরকে ফরমেশনের সাথে পরিচয় করে দিতে নিয়ে আসছি। আচ্ছা, এখানে একটা আমার প্রশ্ন ছিল ভাইয়া। অবশ্যই বলেন। আচ্ছা, আমার এই যে ইনপুটে আমরা দেখতে পেলাম একটা আপনার স্পেশাল ক্যারেক্টার নাই, যদি থাকতো তাহলে কি আমার এখানের যে সিলেকশনটা সেটা কি তাহলে ওইটা সহ নেওয়ার দরকার ছিল, এরকম কিছু? একটু আবার বলেন please, আমি বুঝিনি। বলছি ইনপুটে আপনি যে এনক্রিপশন টেক্সট গুলো নিছেন আর কি, হুম হুম। এইখানে কোনো আপনার স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ কিংবা অ্যাস্ট্রিক এইগুলা নেই আর কি। ওকে, তো এগুলো এগুলো যদি থাকতো তাহলে কি আমাকে এটাকে ডিক্রিপ্ট করতে হলে, আপনি যেমন ওখানে অ্যালফাবেট নিলেন, ক্যাপিটাল এ থেকে জেড, লোয়ার কেস এ থেকে জেড এবং 0 থেকে 9 আর কি, তখন কি ওইটার ভেরিয়েশনটা চেঞ্জ করা লাগতো আমাদের, এরকম কিছু? আমি আপনাদেরকে বলি জিনিসটা। মাইকটা একটু অফ করেন, মাইক ওপেন আছে। দেখেন, এইখানে আমি আপনাদেরকে বলেছি কিন্তু অলরেডি যে জিনিসটা, এটা আমি অলরেডি এটার সাথে খুবই পরিচিত, এজন্য আমি এটাকে বুঝে ফেলতে পারতেছি যেটা কোন সাইফার, তাই না? বাট এই যে সাইফারটা আমার আছে বেস 64, আর এই যে সাইফারটা আমার ছিল, এটা কি সেম? না, সেম না। এটাই তো কথা হচ্ছে, যখন আপনি বললেন না যে স্পেশাল ক্যারেক্টার, আমরা স্পেশাল ক্যারেক্টার ওলাও সাইফার টেক্সট দেখবো সামনে। এইখানে বেস 64 এ স্পেশাল ক্যারেক্টার নাই কেন? আমরা বেস 64 এ কখনো স্পেশাল ক্যারেক্টার হয় না, ঠিক আছে? আমরা যে এগুলা দিয়ে শুধু ডিক্রিপশন বা ডিকোড করতে পারি জিনিসটা কিন্তু তা না। আমরা এটা দিয়ে দেখাই আমি আপনাকে এখনই, যে যদি আমি লিখি উইন্টার ইজ কামিং, তাহলে আমি এটাকে কি করব? এটাকে আমি বেস 64 বানাই এখন। দেখেন, আমি ওই সময় কি ইউজ করেছিলাম? ফ্রম ফ্রম বেস 64, তাই না? এখন আমি এটাকে বানাবো টু বেস 64, মানে আমি নর্মাল টেক্সট থেকে বেস 64 এ নিয়ে আসবো। দেখেন, এখানে কি কোনো স্পেশাল ক্যারেক্টার আছে? না, নেই। নেই। বাট এটাকে যদি বেস 85 ইউজ করি আমরা, দেখেন তো সাইফারটা কি চেঞ্জ হয়ে গেছে না? আগের মতো আছে? না, নেই, চেঞ্জ হয়েছে। হ্যাঁ। এই যে, তাইলে এখন প্রত্যেকটা সাইফারের বিভিন্ন রকমের আপনার ইয়া থাকে, যেটা দেখে আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি, তো যেহেতু আপনারা পরিচিত না, এই জন্য আমরা আইডেন্টিফায়ার গুলো এখন ইউজ করা শিখতেছি। আর যখন আমরা দেখেই বুঝে শুরু করব তখন তো আমাদের টাইম লাগবে না বুঝতে, তাই না? আর এইখানে সাইবার শেফের খুব মজার আর একটা জিনিস আছে, আমি আপনাদের যদি দেখাই।
এইখানে আমি আপনাদেরকে আসলে এটা যখন রূপান্তর করছিলাম তখন জিনিসটা আমি নিয়ে আসছিলাম এক্সট্রা করে, কারণ বেসিক পরে সমান সমান থাকতেই হয় জিনিসটা না। এটা আসলে আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, বিটের উপরে। সমান সমান থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমি সমান সমানটা কেটে দিই, এটা অ্যাকচুয়ালি সমান সমান ছিল না, আমি সমান সমান লাগাই নিয়ে আসছি এখানে। আর সমান সমান থাকা না থাকা কোনো ফ্যাক্ট করে না ওইভাবে। এখন যদি আমি জিনিসটা কেটে দেই, দেখেন তো এখানে কি একটা নতুন চিহ্ন আসছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন চেঞ্জটা? হ্যাঁ হ্যাঁ, জি জি দেখতে পাচ্ছি। এটাকে বলে ম্যাজিক অপশন। ঠিক আছে, ম্যাজিক অপশনটা কি? ম্যাজিক অপশনটা সে নিজে নিজে ইউজ করতে পারে, নিজে নিজে ইউজ করে সে হচ্ছে এটাকে আইডেন্টিফাই করতে পারে। দেখেন এখান থেকে আমি কোনো কিছু টাচ করবো না, আমি জাস্ট ম্যাজিক বাইট, যে ম্যাজিক যে চিহ্নটা সেটা যদি আমি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিক কিন্তু ডিক্রিপ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, ফটো এডিটের বিভিন্ন টুলেও এরকম ম্যাজিক টুল থাকে আর কি। সেটাই। তো এখন আইকন থাকে। আপনারা এইভাবে কিন্তু বিভিন্ন টুলও বানাতে পারেন। বিভিন্ন হচ্ছে আপনার অ্যালগোরিদম যেগুলো থাকে অলরেডি, আপনারা যেহেতু নেটওয়ার্ক সিকিউরিটি পড়ে আসছেন, এসব নেটওয়ার্ক সিকিউরিটির বিভিন্ন অ্যালগোরিদম গুলা পড়াশোনা করে এইগুলা হচ্ছে আপনার এই টুল গুলো আপনারা বানাতে পারেন। এগুলা খুব ইজি, খুব কঠিন কিছু না। কারণ নর্মালি আমরা যখন হচ্ছে ডিকোড করে থাকি, এগুলা অনেক সময় দেখা যায় আমরা যখন সিটিএফ করি, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের অনেক সাইফার থাকে যেগুলোকে ডিরেক্ট ডিকোড করা পসিবল হয় না। তখন হচ্ছে আমাদের অ্যালগোরিদম গুলো বুঝতে হয়, ওইখানে অ্যালগোরিদমটা কোন এখানে এনক্রিপশন অ্যালগোরিদম দেওয়া থাকে। তো এনক্রিপশন অ্যালগোরিদমটা আমরা দেখে বুঝে এনালাইসিস করে ওইটার থ্রুতে আমরা ডিক্রিপশন কোড লিখে, বলা যায় একটা টুলই বানাই। আসলে তো টুল না, একটা পাইথন কোড লিখে আমরা, বাট এটাকে যদি আমরা বলতে চাই টুল হিসেবে বলতে পারি। তখন ওইটা ইউজ করে আমরা হচ্ছে ডিক্রিপশনটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আগাই। এইখানে দেখেন আমরা যে ইউজ করেছি এতক্ষণ পর্যন্ত, এই সবগুলাই বলা যায় সিমেট্রিক এর অংশ। যে হচ্ছে যেই প্রসেসেই আপনার এনক্রিপশন হয়েছে ওই প্রসেসে ডিক্রিপশন। আমরা বিগনার সাইফারটা আমার মেবি একটা নিয়ে আসলে ভালো হতো আপনাদের জন্য। ওইখানে কি লাগে তো ওই জিনিসটা মেবি রাখলে বেটার হইতো। প্যারা নাই, নেক্সট ক্লাসে হয়তো আমরা এটা দেখাই দিব না। যেটা বলতেছিলাম, তো এরপর হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। এখন কথা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটা আসলে কি? এটা বলা হয় পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, এটাকে বলা হয়ে থাকে। কারণ এইটার এনক্রিপশনের যে স্কিমটা আছে, এটা দুইটা ম্যাথমেটিক্স ইউজ হয়। ঠিক আছে, একটা হচ্ছে বা দুইটা কি ইউজ হয়ে থাকে আমাদের, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। আমরা একটু ডিটেলে দেখি। দেখেন, সাপোজ এলিস ববের কাছে তার ডাটাটা পাঠাবে। ঠিক আছে, এতক্ষণ কি হয়েছে, আমরা একটা প্রসেস বা একটা কি আমরা ইউজ করেছি, যদিও আমরা ডিরেক্ট কি এখনো ইউজ করি নাই। তো ধরে নেন আমরা একটা কি ইউজ করে এখন কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা ইউজ হয়েছে বা একটা প্রসেসেই আমার জিনিসটা আসছে সিমেট্রিকে, তাই না? যেমন এই যে আমার ডাটাটা ছিল, আমি একটা ভাবেই কিন্তু এটাকে ডিক্রিপশন করেছি এবং একটা প্রসেসে এনক্রিপশন করেছি, তাই না? কোনো ডাবল কিন্তু আমার জিনিস ইউজ করা লাগে নাই। বাট এইখানের প্রসেসে কি হয়, বব সে কি করে, দুইটা কি জেনারেট করে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। এখন সে পাবলিক কিটা অ্যালিসের কাছে পাঠিয়ে দেয় এবং প্রাইভেট কিটা নিজের কাছে রাখে। নিজের কাছে রাখলে অ্যালিস যখন এই পাবলিক কিটা দিয়ে ডাটাটা এনক্রিপ্ট করে এবং ববের কাছে পাঠায়, বব এই প্রাইভেট কিটা দিয়ে ডাটাটাকে ডিক্রিপ্ট করে। এখন এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে প্রাইভেট কি কিন্তু সেই তার কাছে রাখতেছে, সে কিন্তু এটা কারো কাছে দেয় নাই। তো ডাটাটা যদি লিকও হয়ে যায় বা প্রসেসটা যদি কেউ জানেও যে কোন প্রসেসে এনক্রিপশন হয়েছে, তাও কিন্তু কারো লাভ হবে না। কিন্তু রাসেল যে নাইম ভাইকে একটু আগে ডাটা পাঠাইতেছিল, ওইটা যদি লিক হইতো তাহলে কিন্তু ডিকোডের ফর্মুলা আপনারা জানতে পারতেন বা প্রসেসটা আপনাদের জানা থাকতো, তাই না? যে আচ্ছা বেস 64 এ করছে জিনিসটা, বা যে মনে করেন এবিসিডি কি ইউজ করে সে হচ্ছে এনক্রিপশনটা করছে, তাই না? ধরেন আপনাদের ভিগনিয়ার সাইফারটা আমি দেখাই দিই, তাইলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমার পিসির একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে আমরা যদি চলে আসি ভিগনিয়ার সাইফার,
দেখেন এইখানে আমার টেক্সটটা কি ছিল, হ্যালো, আর আমি কিটায় কি ইউজ করেছি, টুডে, তাই না? আর আমার সাইফার টেক্সটটা কি হয়েছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করবেন প্লিজ। দেখেন এখানে আমি একটা লিখলাম, হ্যালো, আই এম মাইন। এখানে কি আসলো দেখেন, এটা কি রিডেবল? এটা কিন্তু রিডেবল না। আর আমার এখানে কি ইউজ হয়েছে, টুডে। টুডে না হয়ে যদি আমি এখানে ইউজ করতাম উইন্টার, দেখেন সাইফার টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি মনে করি এই টেক্সটটা রাসেল পাঠাইছে নাইম ভাইকে, তখন এখানে আরেকজন যদি এই কিটা জেনে যায়, তাহলে কি সেই তথ্যটা বের করতে পারবে না? পারবে। এটা হচ্ছে আমার সিমেট্রিক এনক্রিপশন, যেখানে আমি একটা মাত্র কি ইউজ করে এনক্রিপশনও করতেছি, ডিক্রিপশনও করতেছি। যেমন এই জিনিসটা যদি আমি কপি করি, মনে করেন আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, এখন আমি এটাকে ডিকোডে চাপ দিলাম, ডিকোডে চাপ দিয়ে এদিকে আমি এনকোড থাকা অবস্থায় এদিকেও পেস্ট করতে পারি, আবার ডিকোডে ক্লিক করে এদিকেও পেস্ট করতে পারি। দেখেন উইন্টার আমি জানতাম বিধায় কিন্তু আমি ডিরেক্ট জেনে গেছি যে কি আমার তথ্যটা। এখন চিন্তা করেন আপনি, তো এই জিনিসটা আমার সময় বাঁচাচ্ছে, বাট কিছুটা কিন্তু ইনসিকিউর যদি আমার কিটা ফাঁস হয়ে যায়, তাই না? কোনো কারণে যদি কিটা চলে যায় বাইরে, তাহলে কিন্তু আমার এই জিনিসটা সিকিউর থাকতেছে না। বাট অ্যাসিমেট্রিক কিতে বা অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে এই প্রসেসটা কিন্তু হবে না, বা এই রিস্কটা কিন্তু নাই। কারণ যে কিটা অ্যালিস ইউজ করতেছে সেটা ববেরই দেওয়া। বব অ্যালিসকে কি দিয়ে দিছে তার, যে তুমি আমার পাবলিক কিটা নাও, পাবলিক কিটা নিয়ে এটাকে এনক্রিপ্ট করে সাইফার টেক্সট বানাও, সাইফার টেক্সটটা বানায় তুমি আমার কাছে দাও। আর যে প্রাইভেট কিটা আমি জেনারেট করেছি, এই প্রাইভেট কি তো আমার কাছেই আছে, এটা তো কেউ নিতে পারবে না। এই জিনিসটা আমি ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটটা বানায় নিব, ঠিক আছে? তো অ্যাসিমেট্রিক কি হচ্ছে, দুইটা কি আমার ইউজ হবে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। আর সিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে শুধুমাত্র আমার একটা কি ইউজ হবে, যেটা হবে প্রাইভেট কি। বুঝা গেছে ব্যাপারটা? আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কি আজকে ক্লাসটা কি বেশি বোরিং হয়ে যাচ্ছে, নাকি কিছু বোঝা যাচ্ছে না, বা রিলেট করতে পারতেছেন না জিনিসটা কেমন? মানে বুঝতে একটু টাইম আচ্ছা লাগতেছে। আচ্ছা ভাইয়া, তাহলে বিষয়টা অ্যালিসের কাছে যে আপনার প্রাইভেট কিটা থাকবে, ওই সেম কিটাই তো আপনার ববের কাছে থাকতে হবে, তাহলেই তো সেই এনক্রিপ্টেড টেক্সটটাকে ডিক্রিপ্ট করতে পারবে। না না, এলিসের কাছে কোনো প্রাইভেট কি থাকবেই না। এলিস ডাটাটা রূপান্তর করবে পাবলিক কি দিয়ে। আমি আপনাদেরকে কি বলেছি, আপনারা একটু একটা জিনিস মনে করেন তো, একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম না যে হচ্ছে ওইখানের ওয়েবসাইটে আমি পাবলিক কিটা পেয়ে গেছিলাম, ওই যে জেডব্লিউটি টোকেনটা ম্যানিপুলেশন যখন আমি করলাম, আপনার মনে আছে? জি জি। তো পাবলিক কিটা নর্মালি পাবলিকই থাকে, ঠিক আছে? এইখানে বব এলিসকে দিয়ে দিয়েছে যে তুমি আমার পাবলিক কিটা নাও। এখন ওইখানের যে এনক্রিপশনের যে প্রসেসটা ছিল, ঠিক আছে, ওইটাও টু লেয়ারেরই ছিল, ওইটা কিন্তু সিমেট্রিক ছিল না, অ্যাসিমেট্রিক ছিল। এবং যেহেতু আমি পাবলিক কিটা আমার জানা ছিল, এবং নর্মালি আমার কাছে প্রাইভেট কি নাই, এবং আমি কিন্তু ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ঢুকতে পারতেছিলাম না, তাই না? কারণ পাবলিক কি জানলেই কিন্তু আমার হবে না, কারণ বব কি করলো, দুইটা কি জেনারেট করেছিল, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। প্রাইভেট কিটা সে নিজের কাছেই রাখবে, এটাই নিয়ম। এবং পাবলিক কিটা দিয়ে সেন্ডারকে পাঠাবে যে তুমি পাবলিক কি দিয়ে এনক্রিপশন করো, যাতে কেউ সাইফার টেক্সটটা পেয়ে গেলেও এটা দিয়ে এনক্রিপ্ট না করতে পারে। এবং এইটার প্রসেসটা, এটা অ্যালগোরিদমটা এইভাবেই কাজ করে। দুইটা কি লাগে আমার, ঠিক আছে? তো এই জন্য যেহেতু আমি শুধু পাবলিক কিটা জানতাম, পাবলিক কিটা প্রাইভেট কি আমার কাছে ছিল না,
এজন্যই আমি জেডব্লিউটি টুলের ইউজ নিয়েছি। সে ওইটাকে হচ্ছে একটা পাইথন কোড আছে ওইটা, সে ওইটাকে অ্যাটাক করে করে বিভিন্ন ফরমেশন সাজায় আমাকে তখন টোকেনটা দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের হ্যাশ ফাংশন, যেটা আমরা অলরেডি আপনাদেরকে বলতেছিলাম যে হ্যাশ ফাংশন ক্রিপ্টোগ্রাফিটা আসলে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, বা হচ্ছে এইটার ইনপুটটা সবসময় ফিক্স সাইজ হবে, ঠিক আছে? আর আউটপুটটা আপনার, আমরা ভ্যালুটা জানতে পারি ব্রুট ফোর্স করে করে, এইটা কোনোদিনই রিভার্সেবল না, এটা রিভার্স করা পসিবল না। এবং একটা সামান্য পরিমাণ চেঞ্জের কারণে আমার পুরো ভ্যালুটাই ডিফারেন্ট হয়ে যেতে পারে। আমি যদি আপনাদেরকে কিছু আহ কি বলে এটাকে প্র্যাকটিক্যাল দেখাই। দেখেন, এটাকে যখন আমি এনকোড করতেছি তখন এটা এরকম একটা আপনার ফরম্যাটে আসতেছে, দেখতে পাচ্ছেন? এবং MD5 এর ক্ষেত্রে MD5 একটা হ্যাশের টাইপ, যেটা আমাকে সবসময় 32 বিটেই দিবে। এটার আউটপুটটা আমার 32 বিটেই আসবে, এটা যাই হোক না কেন। এখন আমি আপনার কি করি, টেক্সটটাই চেঞ্জ করে ফেলি। Today going to school. জি, ওকে, সমস্যা নাই। আহ, দেখেন, এখানে কি আমার টেক্সটটা কি বড় হয়েছে দেখেন তো। অ্যাকচুয়ালি 32 বিটই হবে, বাট এটার নাম্বার গুলা চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে মনে করেন বাট ইন দা ড্রিম, আবার এটাকে এনকোড করি। দেখেন, লেন্থ কিন্তু সেমই থাকতেছে, ঠিক আছে? এবং এইটার জন্য কারণটা কি, আমার হ্যাশ ফাংশনটা আমার তৈরি হয়েছে এইভাবে। বাট আমি যদি এনক্রিপশন ডিক্রিপশনের ক্ষেত্রে দেখতাম এই জিনিসটা কি হইতো বলেন তো? মানে আমি যত বড় করতাম আমার ডিক্রিপশনের যে বা সাইফার টেক্সটটা যেটা আছে ওইটা তত বড় হইতে থাকতো না। তো চলেন আপনার প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। হ্যালো, আই এম মাইন টুডে দেখেন, এখানের সাইফারটা কি বড় হয়ে গেছে না? আমি এটাকে ছোট হ্যাঁ করব, এটা আবার ছোট হয়ে যাবে। তো আসলে হ্যাশ ফাংশনটা এই জন্যই বলা হচ্ছে ফিক্সড সাইজ। মানে এটা যদি আপনি MD5 রাখেন এটা কোনোদিনই 32 বাইটের বেশি যাবে না, ঠিক আছে? কারণ এটা তৈরি হয়েছে ওই অ্যালগোরিদমের উপর বেস করে, এবং যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম এটা কোনোদিনই রিভার্স করা পসিবল না। তাহলে এটা আমরা কিভাবে রিভার্স করব? এটা আসলে রিভার্স করার আসলে ওয়ে নাই। আমরা জাস্ট করতে পারি কি, যেটা বলতেছিলাম, একটা আমাদের কাছে পাসওয়ার্ড বলে ওয়ার্ড লিস্ট থাকতে পারে। এই ওয়ার্ড লিস্টের উপর বেস করে করে আমরা জাস্ট মিলাই দেখি যে আমার যে শব্দের জন্য যেই হ্যাশটা তৈরি হলো ওই হ্যাশটার সাথে এই হ্যাশের মিল আছে কি নাই। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই।
দেখেন ভালো করে দেখেন, এই দেখেন এটা কিন্তু একটা আমার টেক্সট। এখন আমি ডিটা বড় হাতের দিলাম, এটা কি সেম আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়েছে ভাই। এটাই বললাম আমি, সামান্যতম চেঞ্জের জন্য ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, একটু 19 থেকে 20 হবে, এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বাট আমি যদি সাইবার টেক্সটে যাই বা এনক্রিপশন প্রসেসে যাই, দেখেন তো, এই দেখেন এটা যা আছে, এইটার আমি আইটা এবার বড় হাতের করে দিই, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে? কিউ কিন্তু আমার কিউই থাকতেছে, দেখেন, বুঝতে পারতেছেন? দেখেন এইখানে আমার আই এর জন্য কিউ ছিল, আর এইখানে যদি আমি ছোট হাতের করে দেই, এই ছোট হাতের আই এর জন্য কিন্তু আমার কিউই থাকতেছে। তো বুঝতে পারতেছেন আপনারা, হ্যাশিং অ্যালগোরিদমটা এনক্রিপশন থেকে আলাদা কিছুটা, ঠিক আছে? তো এই জন্যই আপনারা যারা দেখবেন সাইবার সিকিউরিটি নিয়ে যদি কাজ করবেন, ঠিক আছে, প্রত্যেকটা ফাইলের জন্য হ্যাশ ভ্যালু থাকে, ওই হ্যাশ ভ্যালুটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমার ফাইলটা সেফ কি সেফ না। মনে করেন আপনি একটা এমন ফাইল জেনারেট করলেন যেটা ম্যালওয়্যার ইনফেক্টেড, ঠিক আছে, এখন এই ম্যালওয়্যার ইনফেক্টেড এর ফাইলের নামটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, কিন্তু ফাইলটা কি চেঞ্জ করা পসিবল? মনে করেন একটা ম্যালওয়্যার ফাইল আমি বানালাম যেটার নাম হচ্ছে malware.txt, আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিলাম যে password.txt, কিন্তু আমার যে ফাইলের যে এক্সাক্ট জিনিস এটাকে আমি সামান্য একটু চেঞ্জ করতে পারছি? ওইটা কিন্তু আমি পারি নাই। তো ওই জন্য কিন্তু আমার ওইটার হ্যাশ সেম থাকতেছে। এই জন্য আমি যখন কোনো ফাইল আপনার আপলোড করি ভাইরাস টোটালে, তখন কিন্তু আমি দেখতে পারি যে এটার হ্যাশটা দিয়ে সে আইডেন্টিফাই করে যে এটা কি ম্যালেসিয়াস নাকি ম্যালেসিয়াস না। ধরেন আপনাদেরকে দেখাই, ভাইরাস টোটাল, এখানে আমি একটা ফাইল চুজ করলাম, দেখেন সেখানে কি লিখতেছে কম্পিউটিং হ্যাশ, সে এটার হ্যাশটা যাচাই করতেছে, হ্যাশটা যাচাই করে সে হচ্ছে মিলাই দেখবে যে এই হ্যাশের কোন ধরনের ট্রেস সে ফিউচারে বা সরি অতীতে পাইছে নাকি। যদি সে অতীতে এইটার কোনো ট্রেস পেয়ে থাকে এরকম, তাহলে সে দেখাবে যে এটা ভাইরাস আছে, কারণ তার ডাটাবেজে এটার হ্যাশটা সংরক্ষিত আছে। তো এইভাবে হ্যাশটা যেটা, এটা এখনো চলতেই আছে। এটা বললাম আমার পিসিএস কে খুব হ্যাং করতেছে, কারণ ক্লাস শুরু করার আগে আমি একটু ভারী কাজ করতেছিলাম, ওইটার রেস্টটা এখনো যায় নাই পিসি থেকে। তো যেটা বলতেছিলাম, তো মনে করেন হ্যাশ ফাংশন কিভাবে ডিকোড করতে হয় ওইটাও আমরা দেখবো। আমাদের কাছে অনেক ধরনের টুলই আছে, চলেন নেক্সটে যাই। কনসেপচুয়াল জিনিসগুলা থেকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো বেশি ভালো হয়। এখানে দেখেন আমাদের সামনে বেশ কিছু সাইফার আছে, এই সাইফার গুলো এখন আমরা ডিকোড করবো একটা একটা করে। আচ্ছা আমাকে একটু 1 মিনিট টাইম দেন, আমার ল্যাপটপের চার্জ মেবি শেষ, আমি চার্জারটা নিয়ে আসি। ওকে, জাস্ট 2 মিনিটস। ঠিক আছে ভাই।
তো আপনারা বিভিন্ন রকমের সাইফার দেখতে পারতেছেন আপনাদের সামনে। এগুলো কি কোনোটা আপনাদের চিনা চিনা মনে হচ্ছে? বলেন তো কোনটা চিনা মনে হচ্ছে? এটা কি? কোনোটা বাইনারি বোর্ড। ওকে, base সরি, 64. ওকে, 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 ওকে। তাহলে এখন আমি একটু আপনাদেরকে বলি, আপনাদের কিছু জিনিস ঠিক আছে, কিছু জিনিস একটু ভুল আছে। এখানে যতগুলো আপনারা সাইফার দেখতে পাচ্ছেন সবগুলাই আসলে সিমেট্রিক, একটাও অ্যাসিমেট্রিক না। ঠিক আছে? কারণ অ্যাসিমেট্রিক এর ক্ষেত্রে আমার প্রাইভেট এবং পাবলিক দুইটাকেই লাগে। আমরা এত ভেজালের জিনিস এখনই আনতেছি না কনসেপ্টে। এটার জন্য আমাদের অ্যাসিমেট্রিক যে ক্রিপ্টোগ্রাফি গুলো আছে ওগুলো আমাদের কোড করে করে সমাধান করতে হয়। বাট আমরা তো এখন কোডিং এ যাব না। সো এগুলো সবই সিমেট্রিক না, সিমেট্রিক। তো শুরুরটা যেটা ঠিক আছে বাইনারি, পরেরটা হয়তো বা বেস 64 না, আমরা দেখবো এটা কি। আমার মনে হচ্ছে এটা বেস 32। আর পরেরটা যেটা, এটা হতে পারে রুট 47। আমি হতে পারে বলতেছি কারণ আমি ভাই মুখস্থ করে বোঝে নাই, আমার কিছু মনে আছে। আর আর এটা হচ্ছে মোর্স কোড। ঠিক আছে, আপনারা অলরেডি মোর্স কোডের নাম মেবি শুনেছেন, আর্মিতে ইউজ হয় বা বিভিন্ন রকমের সামরিক জিনিসে মোর্স কোড আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে মোর্স। আর এইটা হয়তো বিসিডি। তো একটা একটা করে আমরা ট্রাই করি। আচ্ছা, এটা এক কাজ করলে কেমন হয়, আপনারা এটাকে সলভ করার ট্রাই করেন, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন নাকি, এটা বেটার হয় না? এটা আমরা করতে গেলে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, অনেকে ফোন থেকে জয়েন করেছি তো। ওকে, পিসিতে কেউ নাই? পিসিতে করেন, সমস্যা নাই। আমি বলে দিলাম না হয়, সমস্যা নাই তো। আমি তো আপনাদের সাথেই আছি, তাই না? এক কাজ করা যাক, আমরা একটা একটা করে যাই। কে দেখাবে? রাসেল দেখাবা? ওকে, তাহলে আমি একটা একটা করে চ্যাট বক্সে দিলাম। তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। সরি। হ্যাঁ, আমি একটা একটা করে দিতে থাকবো, তো প্যারানের কিছু নাই। ভাই থ্রি ডটে ক্লিক দেন, থ্রি ডটে ক্লিক দিলে এখানে আসবে। আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনারা বলেন, এটা কি রিডেবল টেক্সটে আসছে নাকি কোনো হিজিবিজি কিছু আসছে? রিডেবল আসছে। Readable. তাহলে আমরা বলতে পারি যে এটা এটা কাজ করতেছে বা আমাদের ডিক্রিপশনটা সঠিক হয়েছে। যদি কিছু না আসে বা এমন কিছু আসে যেটা আমরা বুঝতে পারতেছি না, ডিক্রিপশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনি পড়ে বুঝতে পারতেছেন নাকি। যদি আপনার মনে হয় যে আপনি পড়ার মতো অবস্থা আছে,
তাহলে দেখে যে ঠিক আছে, না মোটামুটি মনে হয় যে চলতে পারে। তাহলে চলেন আমরা নেক্সট যেই সাইফার আছে ওইটাতে একটা জিনিস মনে রাখবেন আপনারা সব সময়, আমরা আমাদের যত সোর্স আছে সবগুলো ইউটিলাইজ করব, ঠিক আছে? যে আমি যেই টুলগুলো দেখিয়েছি শুধুমাত্র ওইগুলো যে ইউজ করতে হবে তা কিন্তু না। যেমন একটু আগে মাত্র সার্চ করার সময় একটা টুল আসছে যেটা বেস 64 ডিকোডার ছিল। যদি ওই ট্যাবে ক্লিক করো, আবার যাও তো, হ্যাঁ দেখো এখানে কিন্তু অনেক টুল আছে, এগুলাও কিন্তু ইউজ করার জন্যই। বাট এটা বেস 64 ডিকোডার, মানে শুধুমাত্র বেস 64ই ডিকোড করবে। হ্যাঁ, ট্রাই করে দেখি, সমস্যা তো নাই। সাইবার সিকিউরিটির পুরো জিনিস ট্রাই করে করে দেখে শিখতে হবে, মানে এক্স্যাক্টলি তো আমি জানবো না কোনো বিষয়। একটু আগে আমরা কি বলছিলাম, যে দেখতে হবে যে আমি পড়তে পারতেছি কিনা, তাই না? তাহলে এখানে কি আমরা পড়তে পারতেছি জিনিসটা? না ভাই। তাহলে মেবি এটা বেস 64 না, তাই না? তাহলে এটা কি হইতে পারে? এটা এর জন্য আমাদের প্রয়োজন অ্যানালাইজার, যে অ্যানালাইজারটা আমাকে বলে দিবে। তো অ্যানালাইজার আমরা এইভাবে না শিখি, আমরা এটা এটা রিমুভ করো আসলে, এইভাবে তুমি লেখো সাইফার, এটা তো একটা সাইফার টেক্সট, তাই না? লেখো সাইফার, সাইফার, CIPHER, আইডেন্টিফায়ার, যেহেতু আমি এটাকে আইডেন্টিফাই করব, তাই না? ওকে, এসে গেছে ডিকোড। আমি দেখতেছিলাম তখন, বাট আমি তোমাকে ঠিক করে দেই নাই, কারণ ওইটার স্পেলিংটা ভুল ছিল, DE হবে না, ডি কোড হবে। ঠিক আছে? তো এভাবে যদি আমরা নাম মনে রাখি তাহলে আমাদের জন্য প্যারা। তো আমি এক্স্যাক্টলি আমার কি প্রয়োজন এভাবে এভাবে সার্চ করে করে বের করবো। তো এখানে আমরা পেস্ট করি। তাহলে ট্রাই করে দেখা যাক। তাহলে আমরা কিন্তু এখানে একটা নতুন টুল দেখলাম, ঠিক আছে? মানে আমরা এতক্ষণ যে টুলগুলো ইউজ করেছি ওই টুলগুলোর বাইরে আমি কিন্তু ডিকোড থেকে ওইটা সলভ করতে পারতাম, তাই না? ওকে, তাহলে আমরা নেক্সট সাইফারে যাই। কি সবাই কি বুঝতে পারতেছেন বা মজা লাগতেছে জি জিনিসগুলো ভাই। দেখে? ইন্টারেস্টিং। হ্যাঁ, চলেন নেক্সট তাহলে আগাই। আউটপুটটা কোনটা? সবাই কি তাই মনে করেন? না এটা মনে হয় টাইপ হবে ডিকোড করতে। ওইখানে দেখেন রেজাল্ট কিন্তু লেখা আছে, ঠিক আছে? আপনি যেটা নিচেরটা যেটা, এটা হচ্ছে আমাদের এনকোডার, ঠিক আছে? এখানে কোনো কিছু লিখে আমরা এনক্রিপ্ট করতে পারি। ট্রাই করে দেখো দেখি, তুমি তোমার পছন্দ মতো কিছু লেখো, এনক্রিপ্ট উইথ রুট 47 এ লেখো দেখি। যেমন আমরা কিন্তু ডিকোড করে ফেলছি এটা, তাই না? এটা কিন্তু ডিকোড হয়ে গেছে। এখন আমি এখানে কিছু লিখি, হ্যাঁ এখানে কাটো কিছু লেখো নিজের মতো করে।
হুম। এখন যে ইয়াটা আসছে এটা হচ্ছে আমার সাইফার টেক্সট, যেটা হচ্ছে root 47 করা হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা তাহলে? তাহলে আমরা নেক্সট আগাই। হ্যাঁ, এটাই আউটপুট। আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। তোমার আগেরটার আউটপুট কেন আসলো না? হ্যাঁ, কারণ ওইখানে কপি পেস্টই হয় নাই। এইটাই। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা আগাই। নেক্সট সাইফার দেওয়া হয়েছে। এটা মেইনলি বিসিডি কোড, বাট আজকি হিসেবেও ডিকোড করা যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আহ মানে এনক্রিপশন এবং ডিক্রিপশনের প্রসেস গুলা। এগুলো খুব বেসিক জিনিস। আমরা যদি মনে করি এগুলাই সব, আসলে তা না। এটা বলতে পারি আমরা 100-র মাত্র এক, মানে শুরুটা। কিন্তু আমার মনে হয় শুরুটা যদি আমরা ধরতে পারি সুন্দর করে, সামনের এগুলাতে আমাদের কঠিন হওয়ার কিছু না, কঠিন মনে হবে না তখন, তাই না? তো ক্রিপ্টোগ্রাফির যে প্রসেস গুলো আছে এগুলা খুবই বড়। সো আমরা এগুলো হয়তো ডিপ ডাইভে যাব না, বাট যেহেতু আমাদের নলেজ থাকা দরকার, এই জিনিসগুলো আমরা দেখতেছি। তো আমাদের আসলে শেষ হয় নাই ক্লাস এখনো। আমরা যদি মনে করি আসলে শেষ হয়ে গেছে, তা না। তুমি তোমার স্ক্রিনটা অফ করতে পারো, আমি আবার আমার স্ক্রিন শেয়ার করি। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আবার? ওকে, তাহলে নেক্সটে যাই আমরা। আচ্ছা, এইবার এগুলা কি? কি মনে হয়? ওই নাটকের ভাষায় বলতে হয় স্যার, ভাই হিজিবিজি হিজিবিজি।
আমাদের কাছে হচ্ছে। এগুলো হচ্ছে আসলে আমাদের হ্যাশ ফাংশন, ঠিক আছে? এতক্ষণ আমরা দেখেছি সাইফার, এগুলো হচ্ছে আসলে হ্যাশ। এগুলোকে আমরা ডিকোড করা দেখবো, বাট এবারও আমি হচ্ছে আশা করব যে কেউ একজন করবে। কে ইন্টারেস্টেড? আমি গাইড করব পুরোপুরি যে কিভাবে কি করতে হবে, প্যারা খাওয়ার কিছু নাই। কে করবে? আচ্ছা, কেউ করবে না? আমি পিসি থেকে জয়েন করলে আজকে করতাম, আজকে আসলে বাড়ি যাওয়ার প্রস্তুতি তো, এই জন্য আর কি করা হয়নি আর কি। ঠিক আছে রাসেল, তো শুরু করো আবার। আমি তোমাকে দিচ্ছি এটা। এখন হ্যাশের ক্ষেত্রে কি আমাদের কিছু এক্সট্রা ডিকোডার আছে, ঠিক আছে? তো এক্সট্রা ডিকোডার কি এগুলো আমি দেখাইতে পারতাম, বাট আমি বলে দিব, তোমরা নিজেরাই দেখতে পারবে এখন। বাট আমরা না শুধুমাত্র অনলাইন ডিকোডারের উপর অভ্যস্ত হব না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমরা এত কিছু লিনাক্সে যে দেখলাম যে লিনাক্সে সবকিছুই আহ করা যাইতো, তাই না? বা লিনাক্সে এত টুল আছে, এগুলোকে আমরা ইউজ করব না? আমরা যে আজকে সাইবার টেক্সট গুলো এনক্রিপশন করলাম বা ডিক্রিপশন করলাম, সবকিছু লিনাক্স দিয়ে করা যেত। তো আমরা চেষ্টা করি হ্যাশটা আমরা লিনাক্সে করতে পারি নাকি, ঠিক আছে? তো ফার্স্টে আমি কি করি, এটা কপি করো রাসেল, এটা কপি করে টার্মিনালে যাও। ও, তাইলে তো একটু ঝামেলা হয়ে গেল। ঝামেলা বলতে ঠিক ঝামেলা না, কারণ এই জিনিসগুলা তো অবভিয়াসলি আমি নিজে নিজে বানাই নাই, আমি নিয়ে আসছি ইয়া থেকে, ট্র্যাকমি থেকে। তো কথা হচ্ছে হ্যাশ ইয়াগুলা একবার ডিকোড করলে পরে আবার ডিকোড হইতে চায় না, ওই ইস্যু হয়ে যায়। Okay, এটা আমি ডিকোড করার ট্রাই করছিলাম, চেক করলাম যে কতক্ষণ লাগে। এর মধ্যে তিনটার মধ্যে একটা আমার ডিকোড করতে কতক্ষণ লাগছে আমি একটু দাঁড়াও দেখি। wait, terminal কোথায় গেল? যে 3 নাম্বারটা আছে, 3 নাম্বারটা আমি জনদার রিপার দিয়ে ট্রাই করছিলাম। 3 নাম্বারটা আমার কমপ্লিট হইতে 1 ঘন্টা 20 মিনিট লাগছে, ঠিক আছে? না, আমার থেকে আসলে হবে না, কারণ আমি অলরেডি এটা ডিকোড করে ফেলছি। সমস্যা নাই, আচ্ছা, লিনাক্সে দেখানো ভাই যাবে। অনলাইনে, অনলাইনে যে অনলাইনে লিনাক্স টার্মিনাল থাকে ওইটাকে কি করা যায় ওগুলা থেকে, যেমন ওইগুলো টিউটোরিয়াল পয়েন্টে? আমরা অনলাইন টুল দিয়ে করি, দেন আমি হচ্ছে দেখাই দিব না কিভাবে লিনাক্সে আমি টার্মিনালে করেছিলাম। আচ্ছা তাইলে, আচ্ছা ইয়ার লেখো, কি জানি বলে, ক্র্যাক স্টেশন লেখো, অনলাইনে সার্চ করো, বা হ্যাশ আইডেন্টিফায়ার, বা হ্যাশেস.কম, যে তিনটা থেকে যে কোনো একটা লিখলেই হবে, ক্র্যাক স্টেশন লেখা যেতে পারে, হ্যাশেস.কম বা হ্যাশ আইডেন্টিফায়ার। ওকে, ও যে হ্যাশেস.কমই আসছে সরাসরি, এখানে কপি পেস্ট করো এটা। ওকে, দেন ইনক্লুড অল পসিবল এক্সপার্ট মোড, দেন সাবমিট এন্ড আইডেন্টিফাই। কি আসতেছে? এটা ওইভাবে আমাদের কিছু বলতে পারতেছে না, তাই না? তাহলে আমরা ক্র্যাক স্টেশনে চলে যাব। ক্র্যাক স্টেশন, কি বোঝা গেল?
এটা কি আসছে, এটা কি টাইপ? MD5 মনে হয়। আর রেজাল্ট কি আসছে? এটা হচ্ছে তার ডিকোডেড ফর্ম। ডিকোডেড তো না, অ্যাকচুয়ালি সে ইজি MD5 আর এই MD5 তার কাছে সেম মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবার রাসেল তুমি তোমার এটা অফ করো, আমি একটু আমার টার্মিনালটা দেখাই। আচ্ছা, এখানে তাহলে সে কি বলতেছে, এটা আমি হ্যাশ আইডি চেক করলাম শুরুতে এটার। ঠিক আছে, সে বলতেছে এটা MD2 হইতে পারে বা MD5 হইতে পারে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে MD5 বা MD2 এর ক্ষেত্রে আমি এটা যে কোনোটা নিতে পারি বা একটা একটা করেও নিতে পারি। আর আমি এটা হচ্ছে দুই ভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে হ্যাশকেট দিয়ে, একটা হচ্ছে জন দা রিপার দিয়ে। তো এইখানে যে শুরুতে আমি কি করেছি, এটার হ্যাশ আইডিটা চেক করলাম। ঠিক আছে, এটার হ্যাশ আইডিটা কি বলছে আমাকে, এটা হয় MD2 অথবা এটা MD5। এরপরে আমি কি করলাম, এই যে হ্যাশটা, এটাকে একটা টেক্সট ফাইলে রাখলাম। ন্যানো দিয়ে আমরা কি করতাম, ফাইল তৈরি করতে পারতাম না? তো এরপরে যখন আমি এই হ্যাশ ডট টিএক্সটি তে রেখেছি, এই হ্যাশ ডট টিএক্সটি তে রাখার পরে আমি হচ্ছে এইটাকে ব্রুট ফোর্স করলাম জন দা রিপার দিয়ে। এটার নাম অলরেডি আপনারা সবাই হয়তো জানেন। ফরম্যাট কি দিয়েছি, MD5। ঠিক আছে, আর ওয়ার্ড লিস্ট কোনটা ইউজ করেছি আমরা, রকিউ ডট টিএক্সটি, যেটা অলরেডি আমরা জানি। রকিউ ডট টিএক্সটি হচ্ছে একটা পাসওয়ার্ড এর ফাইল, যেখানে প্রায় আহ, কত 14 কোটির মতো পাসওয়ার্ড আছে। আর ব্রুট ফোর্স করেছি আমার ফাইলটাকে, যেটা হচ্ছে হ্যাশ ডট টিএক্সটি। ঠিক আছে, সে এটাকে ক্র্যাক করে তখন সে আমাকে রেজাল্টটা দেখিয়ে দিয়েছে। ওকে, তো এরপরে হচ্ছে আরেকটা যেটা আছে, এটাও আমরা ক্র্যাক স্টেশন দিয়ে সলভ করতে পারি। এটা যদি আমরা যাই, ক্র্যাক CRX, ক্র্যাক হ্যাশ, এটা কি, এটার টাইপটা কি, SHA-256। আর এটার রেজাল্টটা হচ্ছে লেট মি ইন। এটাকে আমরা ডিকোডেও করতে পারতাম। আর ডিকোডে যদি আমরা কপি পেস্ট করি, অ্যানালাইসে দেই, জি, SHA-256, যদিও সেটা একটু নিচে আইডেন্টিফাই করছে। বাট সে কিন্তু এটা ডিকোড করতে পারে নাই, পারছে? সেটাই fail। তো এই জিনিসগুলোর জন্য আমাদের জানতে হবে, শুধু টুলিং এর উপর ডিপেন্ড থাকলে হবে না। যেমন এই জিনিসটা যদি আমি বলি, সেম, আমি ফার্স্টে চেক করে নিয়েছি এটার ইয়াটা কি, দেন এটা যেহেতু 256 আসছে, তারপর হচ্ছে আমি ওয়ার্ড লিস্টটা দিয়ে দিছি সেম, রকিউ ডট টিএক্সটি। এই জিনিসটা আমি আপনাদের দেখাই, আমি এটা সেকেন্ড বার ক্যান করতেছি না। ওকে, দেখেন কি বলতেছে এখানে, এই পাসওয়ার্ড হ্যাশ আমি অলরেডি একবার এনক্রিপ্ট করে ফেলছি। ঠিক আছে, এজন্য দ্বিতীয়বার হচ্ছে আমি যে শো করতে পারবো,
ফাইল থেকে শো অপশন দিয়ে। আর সেটা আমরা হ্যাশকেট দিয়ে তাহলে করার ট্রাই করি। লাস্টেরটাই যেটা আছে, লাস্টেরটা যেরকম ছিল, এই যে আপনার এটা যে 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বারটা কি আমার অনলাইন টুল দিয়ে পসিবল? ট্রাই করি তো, ক্র্যাক স্টেশন দিয়ে করি। এটা তো এই দুইটা দিতে পারছে, এটাও দিতে পারার কথা, বাট এটা সে দিতে পারে নাই। আনরিকগনাইজড হ্যাশ ফরম্যাট। তাইলে এখন আমি ট্রাই করি এটাকে আগে বের করার, যেটা কোন টাইপ। হ্যাশ আইডেন্টিফায়ার, এটা কি বলতেছে? পসিবল অ্যালগোরিদম কি? ডিক্রিপ্ট, তাই না? সরি, তাহলে এইখানে আমরা যেটা ইউজ করেছিলাম, যে জন দা রিপার দিয়ে ফরম্যাট দিয়ে দিয়েছিলাম ডিক্রিপ্ট, দেন হচ্ছে আমার ওয়ার্ড লিস্ট দিয়ে দিয়েছিলাম, এবং আমার সময় লাগছিল 1 ঘন্টা 20 মিনিট 46 সেকেন্ড। তো এটা যদি আমি ক্লাসের মধ্যে দেখাইতাম, আলটিমেটলি সবারই অধৈর্য হয়ে যেত। তাও আমি হ্যাশট্যাগ দিয়ে ট্রাই করে দেখি যে এটা আসে নাকি। অনেক সময় হয়ে যায়। হ্যাশ আইডি, আর এইখানে এটা আমি আইডেন্টিফাই যেহেতু করতেছি, এখানে দেখেন, এখানে কিন্তু নর্মাল যেই এতক্ষণ আমরা দেখেছিলাম এর থেকে একটু আলাদা। এর আগে একটু ডলার সাইন আছে, এগুলো হচ্ছে আপনার ব্লো ফিশ বা বিক্রিপ্টের যেই ক্যাটাগরি আছে ওইটার জন্য। যেহেতু আমার ডলার সাইন গুলো আছে, ডলার সাইন গুলাকে আমার স্কেপ করে দিতে হবে। ওকে, দেখেন এখন কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতেছেন? কারণ আমি হচ্ছে ডলার সাইন গুলোকে এসকেপ করে দিয়েছি। দেখি সে কিছু দেয় নাকি। দেখেন সে কি দিল, এটা কি ব্লো ফিশ, তাই না? এটার নাম ব্লো ফিশ, বা ব্লো ফিশের আরেক নাম হচ্ছে ডিক্রিপ্ট, এবং এটার মোড হচ্ছে 3200। তাহলে এটা আমি হ্যাশট্যাগ দিয়ে এবার ক্র্যাক করার ট্রাই করি। তাহলে আমার কমান্ডটা কি হবে? হ্যাশট্যাগ, ওইটা আমি আগে কখনো করেছিলাম, ওইটার হিস্টোরি থেকে গেছে। তো আমি সেম প্রসেসই আগাবো। -m, যেটা দিয়ে আমি মোড বুঝাচ্ছি, যেহেতু ওই যেমন 32 আসছে, যেন আমি 3200 দিব। তারপর আমার যেই হ্যাশ ভ্যালুটা আছে, হ্যাশ ভ্যালুটা আমি কপি করে পেস্ট করে দেব। ওকে, বলেন তো এখানে ভুল কি করলাম? ফাইলটাকে ফোর্সফুলি দিতে বলতেছে আর কি। এইখানে ওয়ার্ড লিস্ট আটকে আছে। টেক্সট, এটাকে আমরা কপি করে দেখি আমাদের কমান্ডে কি ভুল হয়েছে।
এই তো এটা বলতেছিলাম, তো ওয়ার্ড লিস্টই দেয়নি। ঠিক আছে, আমরা জনের ক্ষেত্রে কি করতেছিলাম বলেন দেখি। দেখেন, যেটা অলরেডি আপনাদেরকে আমি বলছি, আমরা একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দিতাম না? কারণ কি, এটা ডিক্রিপশনের কি প্রসেস জানা আছে তার, বা হ্যাশের কি ডিক্রিপশন আদৌ হয়? না, এটা তো হয় না সচরাচর আর কি, বলে না। না, এটার এটা হচ্ছে ব্রুট ফোর্স করে করে সে হচ্ছে দেখে এই ওয়ার্ড লিস্টে তার এই জিনিসটা আছে কি নাই। Okay? আচ্ছা, হ্যাশক্যাট থাকেই। হ্যাশক্যাট অনেকদিন আমার ইউজ করা হয়নি, নর্মালি আমি জমদা রিপার ইউজ করে থাকি। আহ, আচ্ছা, ওই কমান্ডের মধ্যে স্পেশাল ক্যারেক্টার থাকলে কি ডাবল কোড দিতে হয় না সিঙ্গেল কোড দিতে হয়, এরকম কোনো কিছু হচ্ছে কি? ওইটার কোনো আপনার ইয়া নাই, যেটা হচ্ছে সিঙ্গেল কোড দিতে পারেন বা ডাবল কোডও দিতে পারেন। Hashtag, আচ্ছা, এটা হয়তো কোনো ইস্যুর জন্য বা আমার কমান্ডে হয়তো কোনো প্রবলেম করতেছে, বাট জনে কিন্তু এটা দিয়ে আমরা ঠিকই ডিক্রিপ্ট করতে পারছিলাম। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে আমার যেই হ্যাশটা আছে এটাকে হচ্ছে টেক্সট ফাইলে নিয়ে নিয়েছিলাম শুরুতে। টেক্সট ফাইলে নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে জাস্ট আমি কমান্ডটা চালাই দিয়েছিলাম, ফরম্যাট বলে দিয়েছিলাম যে বিক্রিপ্ট, আর ওয়ার্ড লিস্ট দিয়ে দিয়েছিলাম, আর হ্যাশ ফাইল দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ব্রুট ফোর্স করে 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 দেন হচ্ছে এটার আউটপুটটা বের করছিল। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আমরা অনলাইন টুল দিয়ে করতে পারি, বা অনেক সময় ডিরেক্ট টুল দিয়ে হয় না, আমাদের কমান্ড লাইন দিয়ে করতে হয়। তখন হচ্ছে আমাদের জন দা রিপার বা হ্যাশক্যাটটা ইউজ করা লাগে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, এটা আমাদের লাস্ট পেজ ছিল। এন্ড থ্যাঙ্কস ফর দ্য টাইম। তারপর আপনাদের মেবি শুরুর দিকে একটু ধরতে প্রবলেম হয়েছিল, কারণ সব কনসেপচুয়াল বা থিওরিটিক্যাল জিনিস ছিল।